চলুন আজ আমরা বাগনান নামের একটা বিধানসভা কেন্দ্রকে একটু অন্যভাবে দেখি। রাজনীতির অঙ্ক বা কে জিতবে কে হারবে সেই আলোচনা থেকে বেরিয়ে এসে আমরা বোঝার চেষ্টা করব এখানকার মানুষের আসল সমস্যাগুলো কি আর কিভাবে তথ্যের ওপর ভিত্তি করে একটা জনমুখী শাসনের রাস্তা তৈরি করা যায়। আমাদের লক্ষ্যটা শুধু ভোট নয়, লক্ষ্য হল মানুষের জীবনকে উন্নত করার একটা সত্যিকারের ব্লুপ্রিন্ট তৈরি করা। তো প্রথমে দেখা যাক এই বাগনান ঠিক কোথায়। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার একটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা এটা। আপনারা ম্যাপে দেখতেই পাচ্ছেন, এটা গঙ্গার খুব কাছে একটা নিচু এলাকা। আর এর মানে হল বন্যা এখানকার মানুষের জীবনের একটা অঙ্গ। আবার এখানকার মাটি খুব উর্বর, তাই অর্থনীতিটা মূলত কৃষি নির্ভর। এই দুটো জিনিস, বন্যা আর কৃষি, এখানকার মানুষের জীবন, রাজনীতি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে। আমাদের আজকের পুরো বিশ্লেষণটা আমরা 5টা ধাপে এগোব। প্রথমে আমরা বাগনানের মাটির কথা, মানুষের মনের কথা শুনব। তারপর ভোটের ফলাফল আমাদের কি বলছে সেই সংকেতগুলো বোঝার চেষ্টা করব। 3 নম্বরে মানুষের মনে যে ক্ষোভ, তার আসল কারণটা কি তা খুঁজে বের করব। চতুর্থ ধাপে একটা কার্যকর শাসনের রূপরেখা বা ব্লুপ্রিন্ট দেখব। আর সবশেষে জনগণের বিশ্বাস অর্জনের পথটা কি তা নিয়ে কথা বলব। যে কোনো ডেটা বা সংখ্যাতত্ত্ব বিশ্লেষণের আগে চলুন এখানকার মাটি আর মানুষের গল্পটা একটু শুনে নিই। কারণ এই প্রেক্ষাপটটা যদি আমরা না বুঝি, তাহলে ভোটের ফলাফল বলুন বা রাজনৈতিক কৌশল, কোনো কিছুই ঠিকমতো বোঝা যাবে না। বাগনানের সামাজিক গঠনটা বেশ ইন্টারেস্টিং। এখানে প্রায় 65% হিন্দু আর 33% মুসলিম সম্প্রদায়ের বাস। জনসংখ্যার একটা বড় অংশ, প্রায় 12%, তপশিলি জাতিভুক্ত। এই সংখ্যাগুলো আমাদের কি বলছে? বলছে যে এখানকার যে কোনো নেতাকে খুব সাবধানে পা ফেলতে হয়। হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়েরই নিজস্ব কিছু আশা আকাঙ্ক্ষা আছে, উদ্বেগ আছে, যা ভোটের বাক্সে সরাসরি প্রভাব ফেলে। কিন্তু পরিসংখ্যানের বাইরে মানুষের প্রতিদিনের জীবনটা কেমন, তাদের আসল সমস্যাগুলো কি? দেখুন, গ্রামের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে বাগনান 1 ব্লকে প্রতি বছর বন্যা মানুষের জীবনকে একেবারে দুর্বিষহ করে তোলে। পড়াশোনা করা যুবক যুবতীদের জন্য যথেষ্ট কাজ নেই, আর কৃষকরা তারা মাথার ঘাম পায়ে ফেলেও ধানের ন্যায্য দাম পাচ্ছেন না। এই ছোট ছোট সমস্যাগুলোই কিন্তু জমে জমে একটা বড় ক্ষোভের জন্ম দেয়। এতক্ষণ আমরা মানুষের সমস্যাগুলোর কথা শুনলাম। এবার চলুন দেখি ভোটের সংখ্যাগুলো আমাদের কী সংকেত দিচ্ছে। কারণ দিনের শেষে নির্বাচনী ফলাফলই হল মানুষের কাছ থেকে আসা সবচেয়ে স্পষ্ট বার্তা। এই সংখ্যাগুলোই বলে দেয় মানুষ আসলে কি ভাবছে আর কি চাইছে। 2016 থেকে 2021 এই 5 বছরে বাগনানের রাজনীতিতে একটা ভূমিকম্প ঘটে গেছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের ভোট প্রায় একই জায়গায় 54 থেকে 53%। কিন্তু আসল খেলাটা হয়েছে অন্য জায়গায়। সিপিআইএমের ভোট 37% থেকে এক ধাক্কায় নেমে এসেছে মাত্র 7%, আর বিজেপির ভোট মাত্র 5% থেকে বেড়ে প্রায় 38%। মানেটা খুব পরিষ্কার, বামেদের ভোট ব্যাংকটা প্রায় পুরোটাই বিজেপির দিকে চলে গেছে। 32.26%। ভাবুন একবার, মাত্র 5 বছরে বিজেপির ভোট এতটা বেড়েছে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস। এই বিপুল পরিবর্তনের কারণটা যদি আমরা বুঝতে পারি, তাহলেই বাগনানের মানুষের মনের কথাটা ধরতে পারব। এবার আসা যাক বর্তমান বিধায়কের কথায়, অরুণাভ সেন। তার শক্তি কি? তিনি শাসক দলের সদস্য, দলের একটা শক্তিশালী নেটওয়ার্ক আছে, আর রাজ্যের ওয়েলফেয়ার স্কিমগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তার কাছে আছে। কিন্তু দুর্বলতার দিকটাও দেখুন, বিধানসভায় তার উপস্থিতি মাত্র 59%। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, তিনি বিধানসভায় নিজের এলাকার সমস্যা নিয়ে একটাও প্রশ্ন করেননি। এর থেকে বোঝা যায় তিনি দলের ওপর নির্ভরশীল, কিন্তু বিধায়ক হিসেবে মানুষের সমস্যা তুলে ধরার ক্ষেত্রে খুব একটা সক্রিয় নন। আর এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে। আমাদের সংবিধান অনুযায়ী জনজীবনের কেন্দ্রে থাকে মানুষের মর্যাদা এবং যে কোনো বিষয়ে তাদের অংশগ্রহণের অধিকার। গণতন্ত্র মানে তো শুধু 5 বছর অন্তর ভোট দেওয়া নয়। গণতন্ত্র মানে হলো আপনার নির্বাচিত প্রতিনিধি আপনার হয়ে বিধানসভায় কথা বলবেন। যখন একজন প্রতিনিধি একটাও প্রশ্ন করেন না, তখন কিন্তু এই মূল অধিকারটাই কোথাও গিয়ে খর্ব হয়। তাহলে এখন আমরা আরও একটু গভীরে যাব। মানুষ কেন এইভাবে ভোট দিল? এই যে একটা এত বড় রাজনৈতিক বদল আমরা দেখলাম, এর পেছনের আসল কারণগুলো কি কি? চলুন একটু ব্যবচ্ছেদ করে দেখি। ভোটারদের এই অসন্তোষের পেছনে মূলত 4টে বড় কারণ কাজ করেছে। 1. স্থানীয় স্তরে দুর্নীতি আর কাটমানির অভিযোগ। 2. রাজনৈতিক হিংসা আর আইন শৃঙ্খলার অবনতি নিয়ে মানুষের ভয়। 3. সিএএ এনআরসির মতো বিষয়গুলো সমাজে একটা বিভাজন তৈরি করেছে।
আর 4 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্থানীয় শিল্পের অভাব আর তার ফলে তৈরি হওয়া ব্যাপক বেকারত্ব। এই 4টে বিষয় মিলেই মানুষের ভোটের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করেছে। যদি আমরা এলাকা ধরে ধরে দেখি তাহলে সমস্যাগুলো আরও স্পষ্ট হয়ে যায়। ধরুন বাগনান 2-এর মতো একটু শহরী এলাকায় মানুষের প্রধান চিন্তা ভাঙা রাস্তা, একটু বৃষ্টিতে জল জমে যাওয়া আর হাসপাতালের ভিড়। আবার বাগনান 1-এর মতো গ্রামের দিকে যদি তাকাই, সেখানে মানুষের কষ্ট পাকা রাস্তার অভাবে, পানীয় জলের সংকটে আর প্রতি বছরের বন্যার ক্ষতিতে। এর বাইরেও সরকারি দফতর থেকে একটা সার্টিফিকেট পেতে দেরি হওয়া বা কৃষকদের উপর ব্যাংকের ঋণের চাপ, এই সব ছোট ছোট ভোগান্তিগুলোই মানুষের মনে বড় ক্ষোভ তৈরি করে। বেশ, এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানের পথও দেখাতে হবে। একজন নেতা যদি সত্যিই বাগনানের মানুষের জন্য কাজ করতে চান, তাহলে তার কাছে একটা স্পষ্ট কার্যকর পরিকল্পনা থাকাটা খুব দরকার। এখানে একটা উদাহরণ দেয়া হলো একটা ডেভেলপমেন্ট প্ল্যানের। যেমন ধরুন, বাগনান আমতা রাস্তাটার জন্য যদি 142 কোটি টাকা বিনিয়োগ করা হয়, তাহলে মানুষের যাতায়াতের সময় 30% কমে যাবে, কৃষকরা সহজে বাজারে ফসল নিয়ে যেতে পারবেন। 37 কোটি টাকা খরচ করে আমতা হাসপাতালকে উন্নত করলে প্রায় 5 লক্ষ মানুষ নিজের এলাকাতেই ভালো চিকিৎসা পাবেন। জঙ্গলপুরে বিদ্যুৎ সাবস্টেশন বানালে শিল্প আর বাড়িতে বিদ্যুতের সমস্যা মিটবে। মানে প্রতিটি প্রকল্পের পিছনে একটা স্পষ্ট হিসেব থাকবে যে সাধারণ মানুষ এর থেকে কী সুবিধা পাবে। কিন্তু একটা ভালো পরিকল্পনা থাকাই তো সব নয়, সেটা মানুষের কাছে ঠিকভাবে পৌঁছে দেওয়াটাও একটা বড় কাজ। এর জন্য একটা বহুমুখী কৌশল দরকার। যেমন নিজের মূল ভোট ব্যাংককে পাশে রাখার জন্য নির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে, যারা দোলাচলে আছেন সেই ভোটারদের কাছে টানার জন্য আলাদা বার্তা দিতে হবে, মহিলা আর যুবকদের জন্য বিশেষ টার্গেটেড কর্মসূচি নিতে হবে, আর সবার উপরে উন্নয়নের কথা বলে বিরোধী পক্ষকে কিছুটা হলেও দুর্বল করে দিতে হবে। সবশেষে আমরা দেখব কিভাবে একটা ভালো পরিকল্পনাকে বাস্তবে রূপ দেয়া যায় এবং তার মাধ্যমে মানুষের মন জয় করা যায়। কারণ একটা সুন্দর স্বপ্ন দেখানো খুব সহজ, কিন্তু সেই স্বপ্নকে সত্যি করে তোলার জন্য সঠিক পথটা জানা সবচেয়ে জরুরি। রাজনৈতিক যোগাযোগের জন্য বিজেপির চতুর্মুখ নীতি একটা বেশ ইন্টারেস্টিং মডেল। এর 4টে দিক আছে। শিব অর্থাৎ আক্রমণ, বিরোধীদের ব্যর্থতা, দুর্নীতি এগুলোকে তুলে ধরা। বিষ্ণু অর্থাৎ স্থিতিশীলতা আর সুশাসনের আশ্বাস দেওয়া। ব্রহ্মা অর্থাৎ নতুন ভাবনা, মানুষের সমস্যার নতুন সমাধান আর যুবকদের জন্য নতুন সুযোগ তৈরির কথা বলা। আর দুর্গা অর্থাৎ সুরক্ষা, আইন শৃঙ্খলা, নারী সুরক্ষা এই বিষয়গুলোর উপর জোর দেওয়া। এই 4টে দিকের মধ্যে যে দল ভারসাম্য রাখতে পারবে তারাই একটা শক্তিশালী বার্তা তৈরি করতে পারবে। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, যে কোনো কার্যকর শাসনের ব্লুপ্রিন্ট শুধু তথ্যের উপর দাঁড়িয়ে থাকে না, তার আসল ভিত্তি হল বিশ্বাস। ভোটারদের ব্যক্তিগত তথ্যের যে কোনো ব্যবহার অবশ্যই দেশের আইন মেনে তাদের গোপনীয়তা এবং সম্মতিকে সম্মান জানিয়েই করা উচিত। নেতা আর মানুষের মধ্যে সম্পর্কটা যদি বিশ্বাসের ওপর দাঁড়িয়ে না থাকে, তাহলে কোনো ডেটা বা পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে আসে না। ডেটা একটা যন্ত্রমাত্র, কিন্তু বিশ্বাসই হল আসল সংযোগ। তাহলে শেষ প্রশ্নটা এসে এখানেই দাঁড়াচ্ছে, কোনো নেতা কি পারবেন এই তথ্যের ভিত্তিতে তৈরি করা একটা ব্লুপ্রিন্টকে সত্যিকারের পরিবর্তনে বদলে দিতে? এমন একটা পরিবর্তন যা শুধু কথার কথা নয়, বরং কাজের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে এবং মানুষের সমস্যার একেবারে মূল কারণগুলোকে সমাধান করার মাধ্যমে আসবে। এর উত্তর সময় দেবে, আর দেবেন বাগনানের মানুষ।